কৃষক দল আয়োজিত আজকের এই কৃষক নেতৃবৃন্দের সমাবেশের সম্মানিত সভাপতি কৃষিবিদ হাসান জাফি তুহিন, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত সভাপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আমার সামনে উপস্থিত কৃষক দলের কেন্দ্রীয় এবং সারা দেশ থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে একটি লক্ষ্যকে আহ, সামনে রেখে একত্রিত হয়েছে। কি সেই লক্ষ্যটি? বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল একটি কর্মসূচি হাতে নিয়েছে। আগামী 10 তারিখ থেকে 3 মাস পর্যন্ত প্রতিটি ইউনিয়নে, প্রায় 45-এর মতন ইউনিয়ন আছে বাংলাদেশে, তারা চেষ্টা করবে ম্যাক্সিমাম ইউনিয়নে, সব বেশি সংখ্যক ইউনিয়নে কৃষক দলের নেতৃত্বে একটি কৃষক সমাবেশ হবে। কৃষকদেরকে নিয়ে একটি সমাবেশ হবে। সেখানে কৃষি সংক্রান্ত বা আমাদের দলের নীতি আদর্শ আমরা কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। অ্যাট দ্য সেম টাইম আমরা তাদের কাছ থেকে তাদের সমস্যা সমূহ জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, কিভাবে কি আমরা সমাধান করতে পারি। পরবর্তীতে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আল্লাহ রহমতে বাংলাদেশের মানুষের সমর্থনে ভবিষ্যতে আমরা সরকার গঠন করলে আমরা কৃষকদের সেই সমস্যাগুলোকে আমরা অ্যাড্রেস করার বা সমাধান করার আমরা চেষ্টা করব। এটি মূলত লক্ষ্য। এবং একই সাথে কৃষক দলকে আরো কৃষক নির্ভর করে গড়ে তোলার আমাদের লক্ষ্য বা চেষ্টা থাকবে। আনুষ্ঠানিকভাবে আমি এই সমাবেশের শুভ উদ্বোধন ঘোষণা করছি আজকে। প্রিয় উপস্থিত প্রিয় উপস্থিত কৃষক নেতৃবৃন্দ, সকাল 9টা থেকে আপনারা আপনাদের আজকের এই কর্মসূচিটি শুরু করেছেন। এখানে বিভিন্ন নেতা, ইউনিয়ন থেকে শুরু হোক, থানা থেকে, উপজেলা পর্যায় থেকে শুরু হোক, জেলা পর্যায় থেকে, বিভাগ পর্যায় থেকে শুরু হোক, কেন্দ্র পর্যায় পর্যন্ত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আপনারা বিভিন্ন বক্তব্য রেখেছেন। শেষে দলের পক্ষ থেকে দলের সম্মানিত মহাসচিব সাহেব উনি বক্তব্য রেখেছেন। আমি মহাসচিব সাহেবের বক্তব্যের রেশ ধরেই বলতে চাই একটি কথা। সেটি হচ্ছে যে গতকাল আমরা 7ই নভেম্বর উপলক্ষে যে র্যালিটি করেছি, সেখানে আমরা রাজনৈতিক কতগুলো বক্তব্য উপস্থাপন করেছি সমগ্র দেশের মানুষের সামনে, দেশের কাছে। রাজনৈতিকভাবে আমাদের কি চিন্তা, আমরা কি ভাবছি, কি চিন্তা করছি, সামগ্রিকভাবে কি আমাদের ধারণা, আমরা কি আশঙ্কা করছি, সামগ্রিকভাবে আমরা উপস্থাপনের চেষ্টা করেছি, যা মহাসচিব সাহেব একটু আগে ওনার সংক্ষিপ্ত বক্তব্যে উনি তুলে ধরেছেন। এর আগে শামসুজ্জামান দুদু সাহেব বিভিন্ন কতগুলো প্রেক্ষাপট বর্ণনা করেছেন উনি ওনার বক্তব্যে। সেজন্য আমিও মনে করি আজকে খুব বেশি ওগুলো, সেই রাজনৈতিক বিষয়গুলো বলার বোধহয় প্রয়োজন নেই। মাত্র গতকাল বলেছি, এর আগেও বিভিন্ন বক্তব্যে বলেছি, বিভিন্ন বক্তব্যে এসেছে। আমি আজকে একটু ভিন্নভাবে আপনাদের সাথে কথা বলতে চাই। যেহেতু এখানে এটি একটি সেক্টর নিয়ে আমরা কথা বলছি, একটি সেক্টরের নেতৃবৃন্দ আছেন, একটি সেক্টরের কর্মীরা এখানে আছেন। সেটি হচ্ছে কৃষি বা কৃষক। কৃষি বা কৃষক সম্পর্কে এখানে যতটুকু আমি দেখতে পাচ্ছি স্ক্রিনে সাংবাদিক ভাইরাও আছেন, হয়তো বা ওনারা কিছুটা হতাশ হবেন যে আজকে আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না বা দিতে চাইছি না। আমি আহ, মাত্র গতকাল কি বলেছি, কাজেই হয়তো বা ওনাদের জন্য খুব বেশি লেখার কিছু থাকবে না পত্রিকার পাতায় আমার বক্তব্য থেকে আজকে। আমি সেজন্য দুঃখ প্রকাশ করছি। এখন উপস্থিত প্রিয় নেতৃবৃন্দ, কৃষি সম্পর্কে আপনারা কৃষক দল, আপনারা বাংলাদেশের প্রায় 4,000-এর মতন ইউনিয়নে আগামী 3 মাসে যাবেন, কৃষকদের কাছে যাবেন, কৃষকদের কথা শুনবেন, আহ, তাদেরকে চেষ্টা করবেন আমাদের দলের সদস্যপদ গ্রহণের জন্য। একইভাবে চেষ্টা করবেন তাদের সমস্যাগুলো জানার জন্য, সমাধানগুলো আমরা বের করার চেষ্টা করব পরবর্তীতে ইনশাল্লাহ। আমরা যদি চিন্তা করে দেখি, আমরা ছোটবেলা থেকে আমরা কি শুনে এসেছি। ছোটবেলা থেকে আমরা শুনেছি, যখন আমরা শুনেছি এই কথাটা, তখন দেশে ইন্ডাস্ট্রির সংখ্যা খুব বেশি ছিল না, গার্মেন্টস তো ছিলই না। আহ, কিছু জুট কল ছিল, এর বাইরে কিছু কিছু খুব হাতে গোনা কিছু কিছু ইন্ডাস্ট্রি ছিল। আমরা শুনতাম যে আহ, কৃষি হচ্ছে বাংলাদেশের শতকরা ম্যাক্সিমাম মানুষ, শ্রমিক হচ্ছে কৃষি কাজের সাথে জড়িত। বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প হচ্ছে কৃষক। এটি মোটামুটি আমরা জেনে আসতাম।
আজকে আমরা যদি জিজ্ঞেস করি এই অবস্থার কি পরিবর্তন হয়েছে, আমার কাছে তো মনে হয় না যে এই অবস্থার পরিবর্তন হয়েছে। এখনো আমি মনে করি কৃষি বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প। এবং কৃষককে যদি আমরা শ্রমিক হিসেবে ধরি তাহলে আমরা বলতে পারি এই সেক্টরেই সবচেয়ে বেশি মানুষ বা শ্রমিক কাজ করছেন এই সেক্টরে। অর্থাৎ এই সেক্টরে যে শ্রমিক তার সংখ্যা বিশাল। আমরা গার্মেন্টস সেক্টরে অনেক সময় বিভিন্ন হিসাব দেখি যে 20 লাখ, 25 লাখ, 30 লাখ বা 50 লাখ মানুষ কাজ করছেন। কিন্তু আপনি যদি গ্রামে গঞ্জে সারা বাংলাদেশে দেখেন আপনি, তাহলে আমরা দেখতে পাই খুব সহজেই, আমরা যেটি দেখতে পাই সেটা হচ্ছে যে প্রায় প্রতিটা মানুষ কোনো না কোনো ভাবে কৃষির সাথে জড়িত, এবং সেটি নারী হোক বা পুরুষ হোক। আমরা খেয়াল করে দেখলে দেখব যে বাংলাদেশের আমার অর্ধেক, জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী, এবং এই নারীদের একটি বিশাল অংশ কিন্তু কৃষির সাথে জড়িত। কাজে আমরা যদি পুরুষ এবং নারী দুটোকে একসাথে যোগ করি, দেখা যাবে যে বোধহয় এই সেক্টরে সবচেয়ে বেশি শ্রমিকের সংখ্যা। যেহেতু এই সেক্টরে সবচেয়ে বেশি শ্রমিকের সংখ্যা, কাজেই এই সেক্টরটিতে অবশ্যই আমাদের নজর দিতে হবে। এখানে আমি শিওর, আমি শামসুজ্জামান দুদু সাহেবের বক্তব্য থেকে শুনেছি এবং তার আগে কয়েকজনের বক্তব্য শুনেছি, বেশ কয়েকজন উল্লেখ করেছেন যে বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে, শহীদ জিয়ার সময় হোক অথবা দেশনেত্রী খালেদা জিয়ার সময় হোক, প্রতিবার আমরা চেষ্টা করেছি কৃষকের সমস্যাগুলো অ্যাড্রেস করার জন্য, কৃষকদের সমস্যা, কৃষির সমস্যাগুলো অ্যাড্রেস করার জন্য, এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপও গ্রহণ করেছি। এর মধ্যে অনেকগুলো আলোচিত হয়েছে। আহ, খুব সংক্ষেপে যদি বলতে হয়, সেক্ষেত্রে বলা যায় যে, যেমন ধরেন খুব সহজে আমরা যেটা বলি, দেশনেত্রী খালেদা জিয়ার সময়, দেশনেত্রী খালেদা জিয়ার সময় আমরা দেশনেত্রী খালেদা জিয়ার সময় 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ ছিল, করে দেওয়া হয়েছিল। তারপরে 25 বিঘা পর্যন্ত জমির খাজনা। আহ, এরকম অনেকগুলো আছে, অনেক বিষয় আছে। ডিপ টিউবওয়েলের যেটা ইলেকট্রিসিটির খরচ, সেটা সরকার বিয়ার করতো সিজনে, যেই সময় ফসলের সিজন ছিল। বিডিএসি, বিএডিসির গোডাউনগুলো শহীদ জিয়ার সময় তৈরি করা হয়েছিল। এরকম অনেকগুলো বিষয় আছে যেগুলোতে কৃষকদের সমস্যার, আহ, কিছু সমস্যার সমাধান হয়েছে। আমরা যদি একটি বিষয় লক্ষ্য করি, সেটি হচ্ছে যে মূল যে বিষয়গুলো আছে, আমি যতটুকু বুঝি জানি, আহ, কৃষকের বীজের সমস্যা সম্পূর্ণভাবে এই সংকটের সমাধান করা যায়নি। বীজের সমস্যা রয়েছে, কাজে এটি একটি বিরাট সমস্যা যেটি আমাদের অ্যাড্রেস করা প্রয়োজন। আমাদের 31 দফার মধ্যে আমরা এই ব্যাপারে কথা রেখেছি। আমরা তারপরে বিভিন্ন সময় ঝড় বৃষ্টি তুফান বন্যা, বিভিন্ন সময় কৃষকের ফসল নষ্ট হয় এই দেশে। আমরা কৃষি বিমার কথা চিন্তা করেছি, কৃষি বিমা আমরা করার চেষ্টা করছি, যাতে কৃষকের বীজ হোক বা ফসল হোক, ক্ষতিগ্রস্ত হলে সেই সময় একটা একটা সার্টেন টাইম পর্যন্ত, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কৃষককে যাতে সেই সাপোর্টটা দেওয়া যায়, কৃষককে যাতে, বাংলাদেশে আবহমানকালে যেটা প্রচলিত আছে, কৃষককে মহাজনদের কাছ থেকে লোন নেয়, এরকম হয়, এই লোন চক্রবৃদ্ধি আকারে বৃদ্ধি পেতে থাকে, ফলে এটা একটা বার্ডেন হয়েছে, কৃষকের উপর একটা চাপ তৈরি হয়। সেটি না হয়ে আমরা যদি সরকারের পক্ষ থেকে যদি কৃষি বীমা তৈরি করতে পারি, বড় কৃষক না হলেও আমরা যদি মাঝারি এবং ছোট কৃষক বলতে যাদেরকে বোঝায়, তাদেরকে যদি এই সাপোর্টগুলো আমরা দিতে পারি, তাহলে ওই যে একটা ঋণের চক্র তৈরি হয় কৃষকের মাথার উপরে, সেটি হয়তো আর করা সম্ভব, সেটি হয়তো হবে না। আহ, সারের সমস্যা আছে, সারের সমস্যা আছে। আমাদের আমাদের লাস্ট গভর্নমেন্টের সময় আগে ছিল ইউনিয়ন, খুব সম্ভব ইউনিয়ন পর্যায়ে একজন করে ডিলার, তাতে বিভিন্ন সমস্যা দেখা দিত। এই ডিলারের সংখ্যা ইউনিয়ন পর্যায়ে আমাদের গত সরকারের সময় এটি বাড়ানো হয়েছে, 1 থেকে 2 করা হয়েছে যতটুকু আমার মনে আছে। এইভাবে অনেকগুলো স্টেপ নেওয়া হয়েছিল। একটি বড় সমস্যা আছে, সেটি হচ্ছে কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে। চিন্তা করে দেখবেন যে বাংলাদেশের মানুষ, আমরা কেউ বলি 16 কোটি, 17 কোটি, যেটাই আমরা বলি না কেন, এখানে বহু নেতৃবৃন্দ বসে আছেন, কৃষক দলের বহু নেতাকর্মী বসে আছেন, যাদের সাথে আমার বিভিন্ন দেশে যখন আমি ছিলাম, বিভিন্ন সময় দেখা হয়েছে। কোথায় দেখা হয়েছে? আপনার এলাকায় দেখা হয়েছে। আমি সারা দেশ ঘুরতাম, আজকে এই জেলা, কালকে ও জেলা, থানায় থানায়, ইউনিয়নে ঘুরতাম, আপনাদের অনেকের সাথেই দেখা হয়েছে মোটামুটি ভাবে। আহ, সেই সময় আহ, আমি যেটা দেখেছি, আমার কাছে মনে হয় বাংলাদেশের জনসংখ্যা কোনোভাবেই এই মুহূর্তে 20 কোটির কম হবে না। এটি হচ্ছে আমার কাছে হয়তো ফ্যাক্টস ফিগার নেই, কিন্তু
দেখে আমার কাছে যা মনে হয়েছে, সারা দেশ ঘুরে আমার যতটুকু মনে হয়েছে এতদিনে জনসংখ্যা, এখন চিন্তা করেন নেতৃবৃন্দ, 20 কোটি জনসংখ্যা, 20 কোটি জনসংখ্যার জন্য খাদ্য উৎপাদন যদি করতে হয়, আপনাকে ডেফিনেটলি অবশ্যই 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 আপনাকে কৃষির পুরা বিষয়টিকে, কৃষি বলতে যা যা বোঝায় সব কিছুকে একটি ডিসিপ্লিনের মধ্যে যদি আপনি না আনেন, তাহলে অবশ্যই এই 20 কোটি মানুষের খাদ্য সংস্থান করা ভীষণ একটি ডিফিকাল্ট ব্যাপার হবে এবং খুব সিরিয়াস ব্যাপার। অ্যাট দ্য সেম টাইম চিন্তা করে দেখেন, 20 কোটি মানুষের জন্য খাবার ইম্পোর্ট করা কিন্তু বলা যায় প্রায় মোটামুটি অসাধ্য ব্যাপার, সম্ভব না সেটি। আপনি কত মানুষের জন্য চাল ডাল তেল নুন আপনি ইম্পোর্ট করবেন, সম্ভব না এটি। কাজেই অবশ্যই অবশ্যই অন্তত বেসিক খাদ্যদ্রব্য যেগুলো, সেগুলো অবশ্যই আমাদেরকে এই দেশের উৎপাদন করতে হবে। এখন এই দেশে উৎপাদন করতে হলে কৃষি জমির পরিমাণ, জনসংখ্যা যেহেতু বেড়ে যাচ্ছে, কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে, এটি একটা সিরিয়াস ম্যাটার, কিন্তু এই বিষয়টি আমাদেরকে চিন্তা করতে হবে। কাজেই কিভাবে কৃষির জমিন আমরা বাড়াতে পারি, জমি আমরা বাড়াতে পারি, এটি একটি চিন্তা আমাদেরকে করতে হবে। কৃষির জমি বাড়াতে হলে অনেক বিষয় আছে, হয়তো এত ডিটেল এখানে হয়তো আলোচনা করা সম্ভব না। বেশ কিছু স্টেপস আছে যেগুলো আমরা গ্রহণ করতে পারি, বাট সেটা করা সম্ভব একমাত্র সরকার গঠন করার পক্ষে। তো আমাদেরকে এই বিষয়টি খুব সিরিয়াসলি চিন্তা করতে হবে, জনসংখ্যা বাড়ছে বই আমাদের কমছে না। আচ্ছা, আসেন এরপরে, কৃষি বলতে শুধু যে ধান চাষ, পাট চাষ, নট দ্যাট। কৃষি বলতে ধান চাষ যদি হয়ে থাকে, গম চাষ যদি হয়ে থাকে, শাক সবজি চাষ যদি হয়ে থাকে, একই সাথে কিন্তু গরু ছাগল হাঁস মুরগি মাছ এইগুলা পালনও কৃষির মধ্যে পড়ে। শুধু যে ধান চাষ আর কয়েকটা ফসল এটা না, কৃষি একটি ব্যাপক বিরাট একটা সেক্টর কিন্তু। এখন আপনি শুধু ধান চাষ করলেন, না হয় আপনার চালের সমস্যা হলো, কিন্তু শুধু কি আপনি ভাত খাবেন? শুধু তো ভাত খাবেন না, শাক সবজিও আপনাকে খেতে হবে, আপনাকে মাছ খেতে হবে, আপনাকে গরু ছাগল এগুলো আপনার এনাফ প্রোডাকশন হতে হবে। কাজে এই বিষয়গুলোকে নিয়েও আমাদের চিন্তা করতে হবে। যে এই যে দেখুন, আজকে আহ পেঁয়াজ পেঁয়াজ রসুন আদা হঠাৎ করে দাম বেড়ে যাচ্ছে, ডিমের দাম সেই 160 টাকা 200 টাকার কাছাকাছি চলে যাচ্ছে কেন? এটার কিছু সমস্যা, তো অন্য সমস্যা আছে যেগুলো পত্রপত্রিকায় আমরা দেখি, কিছু সমস্যা আছে, কিন্তু এর বাইরে আমি মনে করি আরেকটি বড় সমস্যা আছে, সেটি হচ্ছে আমাদের প্রোডাকশন বাড়াতে হবে আরো। আমাদের প্রোডাকশন বাড়াতে হবে, সেটি ধানের প্রোডাকশন হোক, মানে চালের প্রোডাকশন হোক, সেটি শাকসবজির প্রোডাকশন হোক, সেটি গরু ছাগলের প্রোডাকশন হোক, সেটি পেঁয়াজের প্রোডাকশন হোক। পেঁয়াজ, আমাদের দেশে পেঁয়াজের প্রোডাকশন বাড়ানো সম্ভব। পেঁয়াজ আমরা পার্শ্ববর্তী দেশ সহ কিছু কিছু দেশ থেকে ইম্পোর্ট হয়, কিন্তু নিশ্চয়ই আপনাদের অনেকেরই হয়তো ধারণা আছে, সবার না থাকলেও, আমাদের সারা দেশের মানুষের পেঁয়াজের যে রিকোয়ারমেন্ট, মোটামুটি ভাবে কিন্তু তার 50%-এর বেশি পেঁয়াজ দেশি এই মুহূর্তে উৎপাদিত হয়। প্রায় 60-65% পেঁয়াজ দেশি উৎপাদিত হয়। তাহলে এইটা যদি হয়, এটাকে কিন্তু আমরা আরো বাড়াতে পারি। এটা কি বাড়িয়ে ইম্পোর্ট নির্ভরতা আমরা কমাতে পারি। এখন আমাদেরকে তাহলে বের করতে হবে কোথায় কোথায় আর প্রবাবিলিটি আছে, যেখানে যেখানে পেঁয়াজের উৎপাদন, পেঁয়াজ সহ আরো যেগুলো ফসল আছে যেগুলো নিয়ে মাঝে মাঝে হইচই পড়ে যায়, মাঝে মাঝে এই পত্র পত্রিকায় যেগুলো নিয়ে নিউজ হয় মাঝে মাঝে হইচই পড়ে যায়। এবং স্বাভাবিকভাবে সরকার যেই থাকুক না কেন, আর জনপ্রতিনিধি তো করে এইরকম সরকার, মানে মানুষের ভোটে নির্বাচিত, যেমন বিএনপি 2001 বলুন, 91 সাল বলুন, 1969 সাল বলুন, যে জনগণ দ্বারা নির্বাচিত ছিল বলেই এরকম সরকার আরো বেশি বিব্রত হয় যখন এরকম ঘটনাগুলো ঘটে। কাজে এই ঘটনাগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। দেখুন, একটি বড় বিষয় হচ্ছে পানি। পানি আমাদের একটি বড় বিষয়। আমি জানি না আপনারা কয়জন কতটুকু খেয়াল করছেন, বাট 20 কোটি লোকের দেশে আমাদের পানির বিপুল অসম্ভব সংকট আছে, সিরিয়াস একটি ক্রাইসিস আছে পানি। এবং পানি কৃষির সাথে সম্পর্কিত। অনেকে হয়তো বলতে পারে পানি, কিন্তু পানি কৃষি, পানি এবং কৃষি ওতপ্রোতভাবে জড়িত। আপনি পানি ছাড়া কিছুই, কৃষির কিছুই করতে পারবেন না। এখন শহীদ জিয়ার সময় খাল খনন কর্মসূচি শুরু করা হয়েছিল। শহীদ জিয়ার সময় অনেকগুলো সেক্টরে কৃষির হাত দেওয়া হয়েছিল, এবং তার ফলে কিন্তু শহীদ জিয়া যখন দেশের দায়িত্বভার পান, তখন খুব সম্ভব বোধহয় ফসলের প্রোডাকশন ছিল মোটামুটি সব ফসলের, বিশেষ করে ধান, 11 মিলিয়ন টন প্লাস মাইনাস ছিল। শহীদ জিয়ার সময় মাত্র
3 বছর, 2 থেকে 3 বছরের মাথায় এটি 2 মিলিয়নেরও বেশি এটি বৃদ্ধি পায়। এখন এটির একটি প্রধান কারণ ছিল খাল খনন কর্মসূচি। অর্থাৎ আমাদের দেশে বহু জায়গা তখনও ছিল, এখনো অনেক জায়গা আছে যেখানে কৃষক ফসল উৎপাদনের জন্য যে প্রয়োজনীয় পানি, সেই পানিটি পায় না, কৃষক ঠিক মতন সময় মতন পায় না, সেই জন্য ফসল উৎপাদনে বাধাগ্রস্ত হয়। খাল খননের মাধ্যমে শহীদ জিয়া পানির ব্যবস্থা করে দিয়েছেন। সেই জন্য দেখা যায় যে শহীদ জিয়ার সময় আমরা দেখেছি, এবং তারপরে পরবর্তীতে এটা কম বেশি কন্টিনিউ করেছে, আহ, যেখানে একটি ফসল হতো পানির কারণে দুটি হয়েছে, যেখানে দুটি হতো পানির কারণে সেখানে 3টি ফসল হয়েছে। এই সুবিধাটা পাওয়া গেছে। এখন নেতৃবৃন্দ, আহ, যে কোনো কারণেই হোক আমরা করতে পারিনি, এতটুকু আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। আগামীতে ইনশাল্লাহ বিএনপি জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করলে আমরা শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি আবার শুরু করব। এটি আমাদেরকে শুরু করতে হবে অনেকগুলো কারণে। এটি আমাদেরকে শুরু করতে হবে কৃষকের পানির সুবিধার কারণে। এটি আমাদেরকে করতে হবে রিজার্ভার তৈরি করার কারণে। এটি আমাদেরকে করতে হবে, আমাদের যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল আছে এটি কিন্তু নিচে নেমে গেছে, পানির নিচে যে মাটির নিচে যে পানিটা থাকে এটি কিন্তু ব্যবহার করতে 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 নিচে নেমে গেছে, যেটি আরেকটি বিশাল বিপদের একটি সংকেত আমাদের জন্য, বা বিপদের কারণ হবে আগামী দিনে। কাজে সেই অনেকগুলো কারণেই আমাদেরকে খাল খনন করতে হবে। খাল খনন করলে আমরা যেরকম কৃষককে পানির সুবিধা দিতে পারবো, খাল খনন করলে আমরা বর্ষার মৌসুমে, এই যে কয়েকদিন আগে দেখেন, নোয়াখালী অঞ্চলে বলেন, আমাদের উত্তর অঞ্চলে বলেন, উত্তর অঞ্চলের নেতৃবৃন্দ এখানে আছেন, কৃষক দলের বিভিন্ন এলাকায় হঠাৎ করে বন্যা হয়। বর্ষাকালীন সময় বন্যা হয়। বন্যার সময় প্রচুর পানি আসে, 7 দিন, 10 দিন, 2 সপ্তাহ, 1 মাস থাকে, তারপরে পানিটা আবার সাগরে চলে যায়। কিন্তু এই পানিটা আপনি যদি চিন্তা করে দেখেন এইভাবে আপনারা প্রত্যেকে, যে যখন বন্যা হয়, ধরেন 10 কিলোমিটার একটা জায়গায় বন্যা হচ্ছে, 10 কিলোমিটার জায়গায় বন্যা হচ্ছে, এবং এভারেজে যদি পানির হাইট মাটির লেভেল থেকে যদি 5 ফিট, 5.5 ফিট থাকে, আপনি চিন্তা করেন একটা সুইমিং পুল বা একটা পুকুরের কথা চিন্তা করেন, যে 10 কিলোমিটার রেডিয়াস মোটামুটি ভাবে এরকম, এবং সেটার হাইট হচ্ছে এভারেজে 5 ফিট, কি পরিমাণ পানি আপনি সেখানে আছে চিন্তা করে দেখেন। কিন্তু এই পানিটাকে যদি আমরা খালের ভিতরে নিয়ে যাই, খাল দিয়ে যদি সব জায়গায় আমরা এই পানিটাকে আটকে রাখতে পারি, রিজার্ভের মতন করে রাখতে দিতে পারি, তাহলে চিন্তা করেন কি বিশাল বিপুল পরিমাণ পানি আমরা আটকে রাখলাম, এবং সেই পানিটা আমরা প্রয়োজনে, আমাদের প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারবো। এখানে এখানে প্রিয় নেতৃবৃন্দ, আরেকটি বিষয় আমাদের আছে। কিছুদিন আগে একটি রিসার্চে এসছে যে কৃষকের যে কোনো ফসলের ক্ষেত্রে যে পরিমাণ পানি প্রয়োজন হয়, পানির ওয়েস্ট হয় অনেকাংশে। কিভাবে সেটা? যে পরিমাণ পানি প্রয়োজন হয়, আমাদের অনেক কৃষক আছে যারা ঠিক বুঝে উঠতে পারে না পানিটা কতটুকু লাগবে, এবং অধিকাংশ ক্ষেত্রে বেশি পানিটা দেওয়া হচ্ছে জমিতে। বেশি পানিটা দেওয়ার কারণে ওটা অনেক সময় ফসলের জন্যও ক্ষতি হচ্ছে, এবং পানিটাও ওয়েস্ট হচ্ছে। কৃষককে আমাদের আমাদের এখানে অনেক সায়েন্টিস্ট আছেন, ওয়াটার স্পেশালিস্ট আছেন, যাদেরকে দিয়ে আমাদেরকে একটি পদক্ষেপ নিতে হবে সামনের দিনে, যে পানিটা যাতে ওয়েস্ট না হয়, পরিমিত পরিমাণে পানি আমরা ব্যবহার করব, তাহলে বাকি পানিটা আমরা অন্য কাজেও ব্যবহার করতে পারবো। এই খাল খননের কয়েকটি সুবিধা কম বেশি আপনারা জানেন। খাল খননের কিন্তু আরেকটি বড় সুবিধা আছে। বাংলাদেশের বহু গ্রাম আছে যেখানে বহু মানুষ বাস করে, যারা কিন্তু, যাদের ওখানে পুকুর বা নদী থেকে বেশ ভিতরে তাদেরকে থাকতে হয়, তাদের প্রাত্যহিক প্রয়োজনের জন্য যেই পানি, মানে ধরেন গোসল মাসল এগুলার জন্য, অথবা রান্না বান্নার জন্য, প্রাত্যহিক ব্যবহারের জন্য যেই পানি, সেটা আনার জন্য তাদেরকে অনেক দূরে যেতে হয়। বা দূরে যাওয়ার কারণে যেটা হচ্ছে, সঠিকভাবে তারা পানি ব্যবহার করতে পারছে না, এবং পানি ব্যবহার করতে না পারার কারণে আরেকটা সমস্যা দেখা দিচ্ছে, বিভিন্ন অসুখ বিসুখ, বিশেষ করে বিভিন্ন রকমের স্কিন ডিজিজ হয় তাদের। আমরা যদি বিভিন্ন গ্রামের ভিতর দিয়ে খালগুলা খনন করতে পারি, এবং খালগুলাতে যদি পানি রেখে দিতে পারি রিজার্ভ মতন, তখন এই মানুষগুলো যারা সহজে পানি ব্যবহার করতে পারছে না, এই মানুষগুলো কিন্তু তখন পানিটা অ্যাক্সেসটা আরো ইজি হবে তখন। এখন যদি সে ডেইলি 30 লিটার পানি ব্যবহার করে, তখন সে হয়তো 50 লিটার পানি ব্যবহার করবে, ফলে তার অসুখ বিসুখের পরিমাণও কমে আসবে। এরকম অনেকগুলো বিষয় আছে। সেই জন্যই নেতৃবৃন্দ, আহ, আরেকটি বিষয় আছে আমাদের, যেটি প্রসঙ্গক্রমে আমি বলছি, যে যেমন এই যে যেটা আমি বললাম, যে
আমার কাছে কারণ আছে বিশ্বাস করা যে আমরা প্রোডাকশন যদি না বাড়াতে পারি তাহলে এই যে দ্রব্যমূল্যের, যেটি নিয়ে মানুষ প্রতিনিয়ত কষ্ট পাচ্ছে প্রত্যেকটা সমাজের শ্রেণীর, আপনি নিম্ন মধ্যবিত্ত বলেন, মধ্যবিত্ত বলেন, মধ্যবিত্ত বলেন, নিম্ন মধ্যবিত্ত, যেভাবেই যার কথাই বলেন না, মোট কথা একটি পরিবার, প্রায় বলা যায় প্রতিটি পরিবার কিন্তু প্রতিদিন এই যে দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি এর কারণে কষ্ট পাচ্ছে। আমাদেরকে যেভাবেই হোক কৃষককে সহযোগিতার মাধ্যমে, বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে অবশ্যই আমাদেরকে আমাদের উৎপাদন বাড়াতে হবে। সেটি ধানের উৎপাদন বলেন, সেটি আলুর উৎপাদন বলেন, সেটি পুঁই শাকের উৎপাদন বলেন, ঢেঁড়স বরবটির উৎপাদন বলেন, সেটি গরু ছাগলের উৎপাদন বলেন, সেটি হাঁস মুরগির উৎপাদন বলেন, ডিমের উৎপাদন বলেন, সেটি পেঁয়াজ রসুনের উৎপাদন বলেন, সেটি মাছের উৎপাদন বলেন না কেন, অর্থাৎ কৃষি বলতে যা যা বোঝায় আমাদেরকে এই উৎপাদনগুলো বাড়াতে হবে যদি আমরা জিনিসের দাম কমাতে চাই। এবং তারপরে তো বাজার ব্যবস্থা আছে, কৃষককেও চেষ্টা করতে হবে আমাদেরকে। যদি এটি ভালো ফল দেয় তাহলে চেষ্টা করতে হবে, অর্থাৎ কৃষকের যে পণ্য, কৃষক যদি সরাসরি বাজারে নিয়ে আসতে পারে, সরাসরি যদি তারা ক্রেতার কাছে দিতে পারে, তাহলে কিভাবে দিতে পারে যাতে করে জিনিসের দাম, কৃষকের সরাসরি মূল্যটা পেল, অ্যাট দ্য সেম টাইম ক্রেতা যারা সাধারণ মানুষ যারা, তারাও সহজভাবে কম দামে জিনিসটা কিনে নিতে পারলো। কাজেই নেতৃবৃন্দ, আমার মনে হয় আপনারা কৃষক দল, শুধু দল গঠন করলেই হবে না, আমাদের দলের যে লক্ষ্য, যে কথাগুলো আপনাদের সামনে আমি আজকে তুলে ধরলাম, এগুলো হয়তো একদম নন পলিটিক্যাল কথা, রাজনীতির কথার পাশাপাশি আমরা তো শুধু বক্তব্যের জন্য না। বিএনপি এমন একটি দল, যেই দলটি দেশের জন্য, দেশের মানুষের জন্য কিছু করার লক্ষ্য রাখে, এবং সে কারণেই আমাদেরকে এই মানুষের যে বাস্তব সমস্যাগুলো, এই সমস্যাগুলো আমাদেরকে চিন্তা করতে হবে এবং সমাধানের পথগুলো বের করতে হবে। সেজন্যই আমরা অতীতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি, এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও আমরা বিভিন্ন পদক্ষেপ আমরা গ্রহণ করব। আহ, সেই জন্যই আপনারা যখন আজকে যাবেন, আপনাদের সামনে হয়তো দেওয়া হয়েছে, যেমন অনেকগুলো বিষয় এখানে কৃষক দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এগুলো আমরা দলের মধ্যেও আলোচনা করব। মহাসচিব সাহেব এখানে উপস্থিত আছেন। আমাদের মূল যেটি আছে স্থায়ী কমিটি, আমরা সেখানে প্রাইমারি আলোচনা করে, আরেকটু আলোচনা করে আমরা এটিকে আস্তে আস্তে বিষয়টিকে আমরা নিয়ে আসব, যে কতগুলো পদক্ষেপ আমরা গ্রহণ করব কৃষি সেক্টরের জন্য, যেগুলো আমাদের মানে চিন্তা ভাবনার মধ্যে আছে। যেমন কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপনের করা যায় কিনা, এটি করলে লাভ হবে কিনা, এই বিষয়টি আমাদের চিন্তার মধ্যে আছে। দ্বিতীয়ত আমাদের চিন্তার মধ্যে আছে কৃষকের জন্য শস্য বীমা চালু করা, যেটি আপনাদেরকে একটু আগে আমি বললাম। তৃতীয়, আমি বলেছি আপনাদেরকে যে সেচ ব্যবস্থার সংকট নিরসনে ও ঐতিহ্যবাহী যে খাল খনন কর্মসূচি শহীদ জিয়া ছিল, সেটিকে পুনঃপ্রবর্তন করা, সেটিকে চালু করা। সেটির সাথে সেচের পানি অপচয় রোধে যেটি বলেছি, এর মধ্যে খুব সম্ভব বোধহয় বিষয়টি কোনো কোনো জায়গায় চালু হচ্ছে, বারিড পাইপ লাইন পদ্ধতির মাধ্যমে উদ্যোগ গ্রহণ করা। হয়তো কেউ কেউ এটির সাথে পরিচিত আছেন, এটিকে কিভাবে আরো করা যায় ভালোভাবে, পানির অপচয় যাতে না হয়। তারপরে কৃষকের স্বার্থ উন্নয়ন সহ যাবতীয় অর্থনীতি বিকাশের জন্য কৃষিভিত্তিক শিল্প কলকারখানা। প্রিয় সহকর্মীবৃন্দ, পৃথিবীর অনেক দেশ আছে যারা কৃষি পণ্য রফতানি করেই তাদের পুরা দেশ চালায়। কৃষি পণ্য রফতানি করেই তারা লক্ষ কোটি মানুষের, তাদের দেশের কর্মসংস্থানের ব্যবস্থা করে। আমাদের যেরকম আমরা প্রায় বলি যে আমাদের অর্থনীতি গার্মেন্টস এর থেকে যে ইনকাম সেটির উপরে, এবং রেমিটেন্স, আমাদের প্রবাসী ভাইয়েরা যারা বিদেশের থেকে আছেন কষ্ট করছেন, তারা যে বৈদেশিক মুদ্রা পাচ্ছেন, এই দুটো মূল। এটার পাশাপাশি আমরা আমাদেরকে দেখেন, যদি সত্যিকারভাবে একটি সরকার গত 15 বছর থাকতো জনগণের দ্বারা নির্বাচিত, তাহলে কিন্তু প্রবাসীদের রেমিটেন্স এবং গার্মেন্টস এই দুটোর বাইরে নিশ্চয়ই সত্যিকার সরকার থাকলে, জনপ্রতিনিধি সত্যিকারভাবে থাকলে নিশ্চয়ই তারা আহ, আরো দুইটি তিনটি হয়তো সেক্টর বের করতে পারতো, যেখান থেকে আমাদের বৈদেশিক মুদ্রা আসবে, যা দিয়ে আমরা দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পারতাম। বাট যেহেতু ছিল না, কি ছিল না ছিল আমি সেই প্রসঙ্গে আর যেতে চাইছি না। প্রত্যেকটা মানুষ উপস্থিত এখানে, প্রতিটা মানুষ আপনারা সাক্ষী আছেন গত 15 বছর কি হয়েছে না হয়েছে দেশে। তো এখন নেতৃবৃন্দ, কৃষিকে আমাদের আগামী দিনে বাংলাদেশের বহু জায়গায়, বহু এলাকায়, বহু অঞ্চলে বিভিন্ন ফসল আছে যেগুলোকে আমরা সুন্দরভাবে
আমরা পরিকল্পনা মাফিক যদি আমরা সাহায্য করতে সহযোগিতা করতে পারি সেই কৃষকদেরকে, সেই ফসলগুলো আমরা এক্সপোর্ট করতে পারবো। বিদেশে এক্সপোর্টের মাধ্যমে আমরা কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। আহ, সেইটি সেই জন্যই বলা হয়েছে যে শিল্প কারখানা কৃষি ভিত্তিক সেটি গড়ে তোলার প্রচেষ্টা করা, সেই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা। আমাদের কৃষক দল থেকে প্রস্তাবনা দেওয়া হয়েছে যে কৃষি ফসলের মজুতদারি এবং একচেটিয়া কারবারি বন্ধ করার জন্য যদি কোনো ব্যবস্থা গ্রহণ করা যায় অবশ্যই সেটা করা। তারপরে সমবায় ভিত্তিক চাষ পদ্ধতি চালু করা। এটি ছোট ছোট যারা কৃষক তাদের বিভিন্ন সময় সমস্যা হয়, ট্রাক্টর ট্রাক্টর বিভিন্ন সমস্যা, এই ব্যাপারটা বিবেচনা করা যায় কিনা। কৃষক দল নিশ্চয়ই আপনাদেরকে দিবে এই পয়েন্টগুলো, এবং পয়েন্টগুলো দিলে আপনারা যখন ইউনিয়ন পর্যায়ে যাবেন আপনারা আলোচনা করবেন, আলোচনার পরিপ্রেক্ষিতে যেগুলো রেজাল্ট পাবেন আপনারা নিয়ে আসলে তখন ওগুলোর উপরে ভিত্তি করে আমরা ব্যবস্থা নিতে পারবো। আহ, তারপরে তাদের আছে আহ, সরকারিভাবে পেঁয়াজ সংগ্রহের জন্য যেই সকল অঞ্চলে পেঁয়াজ হয় সেই সবগুলো জায়গাতে আহ, সেই স্পেশালাইজ কোল্ড স্টোরেজ করা যায় নাকি। আমরা বিভিন্ন সময় পত্রিকার পাতায় দেখি, খবর আসে বিভিন্ন জায়গায় কখনো আলু, কখনো পেঁয়াজ, কখনো টমেটো, বিভিন্ন ফসল নষ্ট হয়ে যেতে থাকে। যদি সেই সকল অঞ্চলে স্পেশালাইজ কোল্ড স্টোরেজ করা যেতে পারে সরকারের পক্ষ থেকে হোক, বেসরকারি সহযোগিতাই হোক, তাহলে অন্তত কৃষক সেই ফসলটা রাখতে পারে, যেটার আলটিমেট সুবিধা দেশের মানুষ পাবে। এরকম অনেকগুলো বিষয় আছে, অনেকগুলো বিষয় আছে যেই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। একটি বড় বিষয় এখানে আছে কৃষক দলের পক্ষ থেকে, যে জাতীয় বাজেটে এখন বোধহয় সামান্য কিছু আছে, জাতীয় বাজেটে মোট জিডিপির অন্তত 8% বরাদ্দ দেওয়া কৃষির জন্য। এই বিষয়টিকে আমাদের দেখতে হবে যে 8% যে আমরা বরাদ্দ দেব, এই বরাদ্দের সুবিধাটা যাতে কৃষকরা পায় সরাসরিভাবে, কৃষকরা যাতে পায়, অর্থাৎ যার 2 বিঘা 3 বিঘা 5 বিঘা জমি আছে এরকম ছোট ছোট কৃষকরা বা মাঝারি কৃষক অন্তত তারা যাতে এই সুবিধাটা পায়। আগে বিভিন্ন সময় দেখা গেছে সারের ভর্তুকি দেওয়া হচ্ছে, তাতে দেখা গেছে যে কৃষক পাচ্ছে না, ভর্তুকিটা চলে যাচ্ছে ডিলারের কাছে। কাজেই কৃষক যাতে, কারণ কৃষক যতক্ষণ সুবিধাটা না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত বেনিফিট হচ্ছে না, এবং সেই বেনিফিটটা সাধারণ মানুষও পাচ্ছে না। তো সেই জন্য এই বিষয়গুলা কিছু কিছু পদক্ষেপ আমরা নিয়েছি, হয়তো তার মধ্যে যদি কোনো ভুল থাকে, এরর থাকে, সেটিকে আমাদের ঠিক করে নিতে হবে, কারেকশন করে নিয়ে আমাদেরকে বেটার কিছুতে আসতে হবে। আহ, একটি যেমন আছে শস্য মাড়াইয়ের জন্য স্থানীয় খাস জমিগুলো ফসল মাড়াইয়ের উপযোগী করে কৃষকদের, মানে ছোট বা মাঝারি কৃষক আছে যাদের এক্সট্রা জমি নাই, তাদেরকে বরাদ্দ দেওয়া যায় কিনা এই বিষয়টা আমরা হয়তো চিন্তা করে দেখতে পারি। এরকম অনেকগুলো প্রস্তাবনা আছে। সবগুলো প্রস্তাবনা হয়তো বা বাস্তবায়ন করা যাবে না, কিন্তু তারপরেও যতগুলো প্রস্তাবনা বাস্তবায়ন করা যায়, যতগুলো বাস্তবধর্মী, যেগুলোকে বাস্তবায়ন করতে পারলে কৃষক তো উপকার পাবেই, এবং সেই উপকারের বেনিফিটটা অ্যাট দ্য সেম টাইম সাধারণ মানুষের ঘরেও পৌঁছাবে। এটিই হতে হবে আমাদের লক্ষ্য। সহকর্মীবৃন্দ, বক্তব্য হয়তো একটু লম্বা হয়ে যাচ্ছে, আমি জানি না আমার বক্তব্যটা কতটুকু প্রাসঙ্গিক হয়েছে, বাট আমার কাছে মনে হয়েছে আমি আমার কৃষক দলের সহকর্মীদের সাথে কথা বলছি এখানে কৃষি রিলেটেড কথা, অর্থাৎ আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে কৃষি নিয়ে স্বাভাবিকভাবেই আমার একটি চিন্তা ভাবনা আছে বা থাকে, এবং সেটি কি সেটি আপনাদের সাথে আমি আজকে শেয়ার করলাম। আমি মহাসচিব সাহেবের সেই কথাটি, যে গতকাল আমরা রাজনৈতিক বক্তব্য রেখেছি সারা দেশের সামনে, দেশের মানুষের সামনে, আজকে সেজন্যই রাজনৈতিক বক্তব্য আমি আপনাদের কাছে রাখিনি। আমি আজকে আপনাদের সাথে এতটুকুই শেয়ার করতে চেয়েছি যে কৃষি নিয়ে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি কি চিন্তা করি সেটি আপনাদের সাথে তুলে ধরেছি। আমি আশা করব আপনারা যে ছড়িয়ে যাবেন, ছিটিয়ে যাবেন সারা বাংলাদেশি কৃষকদের কাছে। আজকে এই ঘরে আমরা আমাদের দলের নেতাকর্মীদেরকে দেখতে পাচ্ছি কৃষক দলের সদস্য হিসাবে। আগামীতে ইনশাল্লাহ যখন আমরা এরকম আরেকটি সমাবেশ করব, তখন আপনারা যেমন থাকবেন, আপনাদের থেকে বেশি সংখ্যক সেই মানুষগুলো থাকবে, সেই নতুন সদস্যগুলো আমাদের থাকবে যারা সরাসরি কৃষির সাথে সম্পর্কিত, যাদেরকে এক কথায় কৃষক বলে চিনে মানুষ। এরকম সদস্য আমাদের কৃষক দলে আর যা আছে তার থেকে বেশি সংখ্যক। আমি শুনেছি একটু আগে তুহিন বলেছে যে 3,000-এর মতন প্রায় আপনারা এখানে আছেন, 2,500 থেকে 3,000-এর মতন আপনারা প্রতিনিধি এখানে আছেন। আমরা এরকম একটা সম্মেলন করব একদিন সামনের দিনে, যেখানে আপনারা যদি 3,000 থাকেন, আপনাদের নতুন সদস্য 6,000 থাকবে যারা সরাসরি কৃষক হিসাবে পরিচিতি, যাদের এরকম মানুষ থাকবে ইনশাল্লাহ আমাদের। আহ পরিশেষে আমি আর বক্তব্য না বাড়ে আমার কিছু চিন্তা ভাবনা আপনাদের সাথে শেয়ার করলাম কৃষি নিয়ে। ইনশাল্লাহ আগামী দিনে আমি চেষ্টা করব আরো কিছু শেয়ার করতে, প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে কিন্তু আমি কিছুটা কৃষির সাথে জড়িত। লাস্ট শুধু আপনাদেরকে এই কথাটা বললাম, আমাকে ডাইরেক্ট কৃষক না বললেও
ইনডাইরেক্ট কৃষক আমাকে বলতে পারেন। আহ, আহ, বলতে পারেন কিছুটা আমি জড়িত আছি। এনিওয়ে, সেটি হচ্ছে অন্য বিষয়। আপনাদের আজকের যেই কর্মসূচি, অর্থাৎ আগামী 3 মাস যেই কৃষক সমাবেশ হবে ইউনিয়ন পর্যায়ে, আবারও সেটি সাফল্য কামনা করছি। একই সাথে নেতৃবৃন্দ, শেষ যেটি একটি কথা বলবো, আহ, যেই কথাটি মহাসচিব সাহেব বলেছেন, যেই কথাটি অন্য নেতৃবৃন্দ বলেছেন, যেহেতু একজন রাজনৈতিক কর্মী আমরা, ষড়যন্ত্র, দেশ, দেশের মানুষ এবং জাতীয়তাবাদী শক্তি এই দেশের, তাদের বিরুদ্ধে, এই তিনের বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। এই ষড়যন্ত্র যে থেমে নেই, আপনারা প্রতিনিয়তই পত্রপত্রিকার বিভিন্ন নিউজের মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ইনফরমেশনের মাধ্যমে, সংবাদের মাধ্যমে, বিভিন্ন টেলিফোন আলাপের মাধ্যমেই আপনারা কম বেশি জানতে পারছেন। কাজেই জাতীয়তাবাদী শক্তির উপস্থিত সকল সহকর্মী বৃন্দকে বলবো, ষড়যন্ত্র যে থেমে নেই, এই কথাটি এই কথাটি প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। ষড়যন্ত্র থেমে নেই। এবং গতকাল আমি একটি কথা বলেছিলাম যে আমরা যতক্ষণ পর্যন্ত দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে সক্ষম হব না, ততক্ষণ পর্যন্ত আজকের, যদি একটি উদাহরণ দিয়েও বলি, আজকের যে এই বাজার মূল্য, এই সিন্ডিকেট, এটিকে ভাঙা সম্ভব হবে না। কারণ এটিকে যদি ভাঙতে হয়, বাজারের দ্রব্যমূল্যের পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের মধ্যে আনতে হয়, তাহলেও প্রকৃত জনপ্রতিনিধি দরকার, যারা মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। যেদিন এরকম একটি সিস্টেম তৈরি করা সম্ভব হবে, সেদিনই বাজার পরিস্থিতি অনেকাংশে নিয়ন্ত্রণ, ধীরে ধীরে নিয়ন্ত্রণ করে নিয়ে আসা যাবে, মানুষের ক্ষমতার ভিতরে নিয়ে আসা যাবে। ঠিক একইভাবে শিক্ষা বলেন, শিল্প বলেন, যাই বলেন না কেন, দেশের যেই ব্যবস্থার কথাই বলেন, সেটিকে যদি উন্নত করতে হয়, দুর্নীতিকে যদি নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে হয়, যেইটার কথাই বলেন, স্বাস্থ্য, শিক্ষা, যেটার কথাই বলেন না কেন, আমরা যেটারই ডেভেলপ করতে চাই না কেন, জনগণের গণতান্ত্রিক ব্যবস্থাকে নিশ্চিত করতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থাকে নিশ্চিত করতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থাকে নিশ্চিত করতে না পারলে, জনগণের কাছে জবাবদিহি করে এরকম ব্যক্তিদেরকে সামনে আনতে না পারলে, কোনোভাবেই আমরা ভালো কিছু করতে পারবো না, প্রিয় নেতৃবৃন্দ। কাজেই পরিশেষে কৃষক দলের সদস্যই শুধু নন, জাতীয়তাবাদী শক্তির একজন কর্মী হিসাবে এই মেসেজটা আপনাকে নিয়ে যেতে হবে। আপনারা প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছেন, আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে যাবেন, কৃষকের সাথে কথা বলবেন। আপনি শুধু কৃষকের সাথেই কথা বলবেন না, আপনি কৃষকের সাথে সাথে যেখানে কর্মসূচি করবেন, সেখানে আপনি হয়তো একজন প্রাইমারি স্কুলের শিক্ষকের সাথে কথা বলবেন, আপনি একজন হয়তো গৃহিণীর সাথে কথা বলবেন, আপনি হয়তো একজন ছোট দোকান কর্মচারী বা দোকান মালিকের সাথে কথা বলবেন। এরকম বহু শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলবেন। প্রত্যেককে একটি মেসেজ দিতে হবে, ভাই, তুমি যেই রাজনীতিতেই বিশ্বাস করো না কেন, কিন্তু একটি জায়গায় এসে তুমি দাঁড়াও। অর্থাৎ তোমার যাকে ইচ্ছা তুমি ভোট দাও, কিন্তু ভোট যাতে হয় এই ব্যবস্থাটা করতে হবে যে কোনো মূল্যে। তোমার যাকে ইচ্ছা তুমি ভোট দাও, আমাকেও ভোট দেওয়ার দরকার নাই, তুমি যাকে ভালো মনে করো, তোমার বুদ্ধি বিবেক সবকিছু দিয়ে, তোমার জ্ঞান দিয়ে তুমি ভোট তাকে দাও, কিন্তু ভোট হতে হবে। সকাল থেকে বিকাল আমার যাকে খুশি আমি তাকে ভোট দিব, নিশ্চিন্তে নিরাপদে ভোট দিব, এটার সাথে কোনো কম্প্রোমাইজ নাই। এই মেসেজটা আপনাদেরকে নিয়ে দিতে হবে। তারপরে মানুষ, দেশের জনগণ যাকে ইচ্ছে দিবে, যাকে ভালো মনে করে দিবে, যাকে মনে করে দিবে না, হয়ে গেল। কিন্তু ভোট হতে হবে। ওই দামি নির্বাচন হতে পারবে না, নিশিরাতের ভোট হতে পারবে না, দিনের আলোতে ভোট হতে হবে। যাকে খুশি তাকে ভোট দেওয়ার স্বাধীনতা থাকতে হবে, নিরাপদে ভোট দেওয়ার স্বাধীনতা থাকতে হবে। কেউ কাউকে ডিস্টার্ব করবে না। ভোট দেওয়ার সময় যাবে, লাইন ধরবে, ভোট দিবে, চলে আসবে, তার মত সে প্রকাশ করবে, কোনো ভয় থাকবে না, ভীতি থাকবে না, নিরপেক্ষভাবে ভোট হতে হবে। এইটার সাথে কোনো কম্প্রোমাইজ নাই। যদি এটি নিশ্চিত করা যায়, ইনশাল্লাহ ধীরে ধীরে আমরা দেশের সমস্যার সমাধান, মানুষের সমস্যার সমাধান কমিয়ে আনতে সক্ষম হব। কাজেই এর সাথে কোনো কম্প্রোমাইজ নাই। ষড়যন্ত্র যদি রুখতে হয়, তাহলে অবশ্যই ভোটের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। সহকর্মীবৃন্দ, আবারও আপনাদের
আজকের এই কর্মসূচি এবং আগামী 3 মাসের কর্মসূচির সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সভাপতি সহ, সম্মানিত মহাসচিব সাহেব সহ যে সকল নেতৃবৃন্দ আছেন উপস্থিত, সকলকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।